আরে কি বিড়বিড় করছিস? বিড়বিড় করছি না, ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে আমার দাদাকে সবসময় ভালো রাখে, না হলে আমাকে রক্ষা কে করবে? তা তো ঠিক কথা। এসো, ভেতরে এসো। ভালো থাকো। ভগবান তোমাদের জুটি যেন অক্ষয় রাখেন। যাও, বেয়ানেরও আশীর্বাদ নিয়ে নাও, যাও। তোমরা সব সময় সুখে থাকো। আরে আরে মা, উঠো না, শুয়ে থাকো সাবধানে। ডাক্তার তোমাকে বারণ করেছে না? লিভার ট্রান্সপ্ল্যান্টের পরে মাত্র 5 দিন হয়েছে। গীতা, তোমাদের দুজনকে, কোমল আর কেদার, এদের সঙ্গে সঙ্গে এই বাড়িরও খেয়াল রাখতে হবে। এদের অনেক ঋণ আমাদের উপর। যদি এরা আমাদের খেয়াল না রাখতেন তাহলে হয়তো আজকে আমি বেঁচেও থাকতাম না। আর পাশাপাশি ঋণ আমাদের সব কিছু কেড়ে নিত। মা, আমরা জানি সবটা, তুমি নিশ্চিন্ত থেকো, একদম চিন্তা করো না। আরে ওদিকে কোথায় যাচ্ছ? আমার ঘরে চলো, আমরা 4 জন একসঙ্গে সময় কাটাবো। কোমল, এসব কি বলছো তুমি? এটা কি করে হতে পারে? হ্যাঁ, কি হয়েছে তাতে? যখন আমরা 4 জন একসঙ্গে বিয়ে করতে পারি তাহলে এতে আপত্তি কোথায়? চলো তাড়াতাড়ি ভিতরে চলো। চলো। আরে দাঁড়াও দাঁড়াও, পিছিয়ে যাও। আমি তো মজা করছিলাম। যাও, নিজের ঘরে যাও। তুমি আমার দিকে কি দেখছো? তুমি তো জানো আমি মজা করি, তাই মজা করছিলাম। মাঝে মাঝে তোমার মজাগুলো এত বিপজ্জনক হয় না যে আমি ভয় পেয়ে যাই। বিপজ্জনক? বিপজ্জনক কি হয় সেটা আমি তোমাকে ঘরে গিয়েই বোঝাচ্ছি। চলো, কোলে নাও আমাকে। আমার সুন্দরী বউয়ের জন্য একটা সুন্দর গোলাপ। ভালো লেগেছে? খুব সুন্দর, কিন্তু এই গোলাপ দিলেই কাজ হবে না, কিন্তু আমার আরো কিছু চাই। আরো কিছু চাই? আমি তো আর কিছু আনিনি, আর আমি একজন ট্যাক্সি ড্রাইভার। আমার কি এমন যোগ্যতা যে তোমার যোগ্য উপহার দিতে পারি? এই ট্যাক্সি ড্রাইভার না একটা এমএনসি সিইও কোমল মিশ্রকে ভালোবাসা দিয়ে পাগল করে দিয়েছে। তাই শোনো, এভাবে বোকা সেজে থেকো না, আর নিজে সেই ট্যালেন্ট দেখাও যার জন্য আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, তাহলে শুরু করি। অন্ধকার হয়ে থাকা আমার ঘরটা আনন্দে ভরিয়ে দিলে তুমি। মাটির বাড়িতে ছিলাম আমি, আর শুধু তোমার স্পর্শ পেয়ে সোনা হয়ে গেল সেটা। কি হলো, ভালো লাগেনি? না, ভালো। তাহলে কিন্তু আজ আমাদের বিয়ে হয়েছে, আমাদের ফুলসজ্জা আজ। এই সময় তো রোমান্টিক কিছু শোনাতেই পারো। রোমান্টিক শায়রি আমি ঠিক বলতে পারি না এখনো। অ্যাকচুয়ালি কোমল, ব্যাপারটা হচ্ছে যে
তোমার সঙ্গে দেখা হওয়ার আগে প্রেম, এই রোম্যান্স আমার জীবন থেকে অনেক দূরে ছিল। শুধু মায়ের অসুখ, বোনের বিয়ে আর পাওনাদারের থেকে রক্ষা পাওয়ার জন্য আমি সারাদিন কাজের মধ্যেই ডুবে থাকতাম। রোম্যান্স করার সময় কোথায়? কিন্তু কিন্তু আমার মধ্যে রোম্যান্স আছে, একটু আধটু। ওটা বাইরে বেরিয়ে আসতে একটু তো সময় লাগবে, তাই না? কোনো ব্যাপার না। তো ততক্ষণ আমি তোমাকে লিড করব, তোমাকে বলবো কিভাবে ভালোবাসতে হয়। হ্যাঁ, তাহলে করো। বাহ, তুমি তো সত্যিই খুব সুন্দরী। নাও, এটা আমার তরফ থেকে গিফট তোমার জন্য। আর আমার গিফট? মুখে সুপারি ঢুকিয়ে আছো নাকি? কোথায় গিফট? ওটা তো আমি আনিনি। ফুল সজ্জাতে তো স্বামী গিফট দেয়। পরের বার যদি তুমি এরকম করেছো না, তাহলে মুখ ভেঙে রেখে দেবো। এমনিতেও মায়ের চিকিৎসা আর দাদার ধার শোধ করার নামে অনেক টাকা নিয়ে নিয়েছো তোমরা দুজনে। দিদির মাথা খারাপ হয়ে গিয়েছিল যাতে ও তোর দাদাকে বিয়ে করতে পারে, তাই তোর সাথে আমার বিয়ে জোর করে করিয়েছে। না হলে তোর মতো মেয়েকে তো আমি আমার বাড়ির চাকরও করতাম না, বুঝেছিস? এই, এদিকে কি দেখছিস? তাড়াতাড়ি কর, সময় নষ্ট করা পছন্দ নয় আমার। এই বাড়িতে এতক্ষণ শুয়ে থাকা এলাও নেই। কাল থেকে যদি 4টের সময় না উঠিস না, তোর এমন অবস্থা করব কারোর দিকে মুখ ফিরে তাকাতে পারবি না, বুঝেছিস? চল যা, আমার জন্য চা করে আন। আরে দাদা, তুমি কিচেনে? হ্যাঁ গীতা, অ্যাকচুয়ালি কফি বানাচ্ছি আমি। কোমল আমার হাতের কফি খেতে খুব ভালোবাসে, সেই জন্য। খুব ভালো। কোমল বৌদি খুব লাকি যে তোমার মতো স্বামী পেয়েছে। তা তো ঠিক, কিন্তু গীতা আমার কি মনে হয় জানিস, তার থেকেও বেশি লাকি আমি, তুই আর মা, যারা এরকম এরকম পরিবার পেয়েছে। ও মায়ের ট্রান্সপ্লান্ট করিয়ে দিল, আর আমার ঘাড়ে যত ঋণের বোঝা ছিল ওই সমস্ত ও তো মিটিয়ে দিচ্ছে। আমাকে এই বাড়ির জামাই বানিয়েছে, ঘর জামাই। আর দেখ না, তোকেও এ বাড়ির বউ করে আনলো 1 টাকাও পণ না নিয়ে। তাই এই বাড়ির লোকদেরকে খুশি করা আমাদের তো দায়িত্ব, তাই না? গীতা, এটা কি হয়েছে তোর মুখে? হ্যাঁ মানে মানে দাদা, হ্যাঁ হ্যাঁ বল, কি হয়েছে? কালকে রাতে আরে কাল রাতে কি? আমাদের একটু ঝগড়া হয়েছে, আর কেদার আমাকে। দাদা, কি কথা তো বলতে হবে, তাই না? হয় তোকে, না হলে আমাকে কথা বলতে হবে। তুই বাদ দে, আমি কথা বলছি। না দাদা না, আমি বলছি। ঠিক আছে, যদি দ্বিতীয়বার এই ধরনের কাজও করে
তাহলে আমাকে বলবি, ঠিক আছে? গুড মর্নিং। গরম গরম কফি। কে খাবে এটা? গুড মর্নিং। গুড মর্নিং। এই নাও, আমি নিজের হাতে তোমার জন্য বানিয়ে এনেছি কফি। থ্যাংক ইউ। খেয়ে দেখো কেমন হয়েছে। আরে কি ভালো কফি বানিয়েছো তুমি। তাহলে আমার বিয়ের জন্য যত কষ্ট আমাকে করতে হয়েছে সব উসুল হয়ে যাবে, কারণ তুমি আমাকে এভাবেই কফি খাওয়াবে আর আমাকে ভালো রাখবে। একদম ঠিক। মোবাইল এই দেখো, তোমার ফোন এসছে। হ্যাঁ নিশা, বলো। ম্যাম, ব্যাঙ্গালোরের ক্লায়েন্ট এখানে এসেছেন, 1 ঘন্টার মধ্যে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। ওকে ঠিক আছে, আমি আসছি। যদি আমার যেতে লেট হয় তাহলে তুমি ওকে একটু আটকে রেখো, ওকে? কারণ ওই ক্লায়েন্ট আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। উই কান্ট অ্যাফোর্ড টু লুজ হিম, ওকে? ইয়েস ম্যাম। ওকে ফাইন। গণেশ, কেন? আমাকে না অফিসে যেতে হবে খুব তাড়াতাড়ি। আরে, আমার কফিটা? হ্যাঁ খুব তাড়াতাড়ি বেরোতে হবে। শোনো, আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার একটা ড্রেস আছে, ওটা একটু আয়রন করে দেবে। অফিসে যেতে হবে, ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি স্নান করে আসছি, ওকে? হ্যাঁ হ্যাঁ, ড্রেসটা তো দাও। কোথায়? আনছি আমি। ও থ্যাংক ইউ। এই যে এটা, জানো তো এই ড্রেসটা আমার লাকি ড্রেস, কারণ এটা পরেই আমি সব ডিল ক্র্যাক করি। ঠিক আছে, তুমি স্নান করে নাও, আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ বেবি। ঠিক আছে ঠিক আছে। এই গরম চা আনতে কে বলেছে তোকে? জিভ পুড়ে গেল আমার। খুব গরম হয়ে গেছে। এই, আমি চা না বেশি গরম পছন্দ করি আর না বেশি ঠান্ডা, মনে রাখবে। আরে এই বাবা, এটা তো পুড়ে গেল। এখন আমি কি করব? কি হয়েছে গো? তোমার মুখটা এরকম বাংলার পাঁচের মতো কেন? অ্যাকচুয়ালি আয়রন করছিলাম ড্রেসটা, কিন্তু ভুল করে ড্রেসটা পুড়ে গেছে। জানো তো এই ড্রেসটা আমার লাকি ড্রেস, কারণ এটা পরেই আমি সব ডিল ক্র্যাক করি। I'm sorry জান, I'm sorry। আমার এই প্রিয় ড্রেসটা পরে যেতে দেখে আমি রাগ করে এরকম করে ফেললাম। I'm sorry। তুমি তো জানো আমি খুব শর্ট টেম্পার। আচ্ছা শোনো, আমি মলম নিয়ে আসছি। আরে দাঁড়াও এক্ষুনি দাঁড়াও আসছি দাঁড়াও, আমি। ছেড়ে দাও তুমি, ছেড়ে দাও। তুমি যাও, তোমার মিটিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। সত্যি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। থ্যাংক ইউ আমাকে বোঝার জন্য। ঠিক আছে। আচ্ছা শোনো, ড্রয়ারে আমি 2 লাখ টাকা রেখেছি। তোমার গাড়ির জন্য লোন চলছে না, ওটা আজই দিয়ে লোন থেকে ফ্রি হয়ে যাও, ঠিক আছে? থ্যাংক ইউ। দাদা, এটা কি করে হলো? আরে ও জামাটা আয়রন করছিলাম তো, তাই তাড়াহুড়ো করতে গিয়ে পুড়ে গেছে। দাও, আমি লাগিয়ে দিচ্ছি মলমটা। গীতা, তোর আঙুলে কি হয়েছে? হ্যাঁ, আমার স্বামীর জন্যে। কি বলছিস বুঝতে পারছি না। আমি ওকে গরম চা দিয়েছি বলে ওর মুখ পুড়ে গেছে। তারপরে ওই গরম চায়ের মধ্যেই আমার আঙ্গুল ডুবিয়ে বদলা নিয়েছে। কেদার, দাদা, আরে না সোনা,
যে আনন্দটা তোমার থেকে পাই সেটা আমার বউ কি পারবে নাকি? কেদার, তাহলে দেখা করতে আসছো না কেন? কেদার, কেদার, কি হচ্ছে সব? কেন চিৎকার করছো? কেন চিৎকার করব না? আরে তো সাহস কি করে হয় আমার বোনের আঙুল পোড়ানোর? দেখো, ও আমার স্ত্রী। স্বামী স্ত্রীর মাঝখানে তুমি ঢোকো না। আমি কিছু বলি কোমল দিদি আর তোমার ব্যাপারে? ঢুকি কি মাঝখানে? ঢুকি না তো। যাও, যাও এখান থেকে। তুই ভয় দেখাচ্ছিস কাকে? হ্যাঁ, দেখ, আমার বোনের গায়ে যদি আর একটা আঁচড় লাগে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কোমল, তোমার ভাইকে বোঝাও। দেখো, এরপর এরকম হবে না। তুমি দিদিকে কিচ্ছু বলবে না। আই এম সরি, আই এম সরি, ওকে? মনে থাকে যেন এটা। দেখো, আমাদেরকে একটা ফ্যামিলির মতো ভালোভাবে থাকতে হবে, ঠিক আছে? গীতা, এবারের মতো ক্ষমা করে দে ওকে। আর একটা কাজ কর, তুই সবার জন্য সুন্দর করে চা বানিয়ে নিয়ে আয়। আমি চেঞ্জ করে আসছি। দেখলে মা, আমি প্রথমেই বলেছিলাম যদি আমরা এদেরকে আমাদের বাড়িতে ঢোকাই তাহলে এরা আমাদের পায়ের তলায় রাখার চেষ্টা করবে। দেখলে তো কিরকম মেজাজ দেখালো। মেজাজ দেখিয়ে নয়, চিৎকার করে গেল। প্রবলেম না এই গণেশ নয়, তোর বউ গীতাই। ওই এই কমপ্লেন করেছে। আমিও দেখছি কতদিন আর কোথায় কোথায় ও কমপ্লেন করে। হ্যাঁ বলুন। ওই এই কিছু জিনিসপত্র আছে, কেদার বাবু অর্ডার করেছিলেন, তাই আমি এগুলো আনলাম। কি ব্যাপার মোহন, আজ তুমি নিজেই জিনিস নিয়ে এলে যে? আসলে কাকিমা, আমার ছেলেরা কিছু কাজে ব্যস্ত আছে, তাই ভাবলাম আমি এসে দিয়ে যাই। আর কোনো কাজ আছে তোমার? না না, এটাই দেওয়ার ছিল। ঠিক আছে। ঠিক আছে, নমস্কার। আরে বাবা, তুই আবার প্রেগনেন্ট হয়ে গেছিস, খুব ভালো। তার মানে এটা তো চতুর্থ বাচ্চা। আরতি, তুই একটা কথা বল, তুই কি ক্রিকেট টিম বানাতে চাইছিস? খুব হাসি পাচ্ছে না তোমার? হ্যাঁ, আমি দেখাচ্ছি মজা তোমার। চলো এখান থেকে। আমাদের সম্মান মাটিতে লুটিয়ে দেবে তুমি? আরে তুমি ভেবেছোটা কি এই বাড়ির মেয়ে বউদের কি কোনো সম্মান নেই যে তুমি এভাবে ছাদে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছিলে? আরে তুই কাঁদছিস? এদিকে দেখা, কি হয়েছে? কেন কাঁদছিস? কি হয়েছে আমাকে বল। দাদা, আজকে তো মা আমার চুল ধরে টেনে নিয়ে এসছে। কোনো না কোনো সুযোগ নিয়ে মা আর কেদার আমাকে সবসময় কথা শোনায়। এমন মনে হচ্ছে যে ভুল জায়গায় আমার বিয়ে হয়ে গেছে। একদম ঠিক বাড়িতে বিয়ে হয়েছে তোর, কারণ এই বাড়িতে তোর দাদা থাকে আর তোর বৌদির কথাতেই সব হয় এ বাড়িতে। আর তোর শাশুড়ি আর তোর বরের মধ্যে সমস্যা আছে, কিন্তু তোর দাদা আছে, সব ঠিক করে দেবে। আর আমি আজকেই কোমলের সঙ্গে কথা বলবো, একদম চিন্তা করিস না, ঠিক আছে? স্মাইল স্মাইল। থ্যাংক ইউ দাদা। সব সময় কাঁদতে থাকে মেয়েটা, ঠিক আছে? কাঁদিস না। ঠিক আছে গণেশ, আমি মা আর কেদারের সঙ্গে কথা বলবো, কিন্তু তুমি তো জানো
কেদার আর গীতার বিয়েটা কি অবস্থায় হয়েছিল? হুম। আমার মা আর কেদার তো রাজিই ছিল না, কিন্তু আমার কথা অনুযায়ী ওরা বিয়েতে রাজি হয়, কারণ আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম আর তুমি কুমারী বোনকে রেখে তুমি বিয়ে করতে চাওনি। তাই এরকম বিয়েতে তো ঝগড়া হবেই। সেই জন্যই তো আই থিঙ্ক গীতাকে খুব ভেবে চিন্তে বিয়েটাকে টিকিয়ে রাখতে হবে। আর তার থেকেও বড় কথা, কেদার আর গীতা স্বামী স্ত্রী, ওদের মধ্যে ঝগড়া হলে আমাদের থাকা উচিত নয়। এটা ওদের দুজনের জন্যই ভালো নয়। তুমি বুঝতে পারছো তো? আচ্ছা শোনো, হুম। আজ আমার কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, নো চিটিং। ওকে ওকে ওকে, ঠিক আছে, চোখ বন্ধ করলাম আমি। সারপ্রাইজ! হাত দেখি কেমন লাগলো? দুর্দান্ত, কিন্তু এত দামি ঘড়ি? তো কোমল মিস্টারের হাজবেন্ড সাধারণ মানুষ নাকি যে সস্তার জিনিস পড়বে? সে খুব তাড়াতাড়ি ক্যাব কোম্পানিগুলোকে টেক্কা দিতে আরেকটা ক্যাব কোম্পানি খুলবে। কি কি বলছো তুমি? তুমি আমার জন্য কোম্পানি খুলবে একটা? ইয়েস, আমি ভাবছিলাম একটা ক্যাব কোম্পানি খুলবো। তুমি সেটা হ্যান্ডেল করতে পারবে তো? আরে ডেফিনেটলি হ্যান্ডেল করে নেব। থ্যাংক ইউ কোমল। সবাই একদম ঠিক কথা বলে, সমস্ত সফল মানুষের পেছনে একজন করে মহিলার হাত থাকে, আর আমার পেছনে তো তুমি সব সময় দাঁড়িয়ে আছো। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওই কোমল, আমি তোমাকে বলেছিলাম না যে আমার মাথার উপরে 3 লাখ টাকা দেনা আছে? কোনো ব্যাপার না, আমি এক্ষুনি দেখছি। হুম। হ্যাঁ বলো। হ্যাঁ কেদার, কাল আমি তোকে 5 লাখ টাকা দিয়েছিলাম না, সেখান থেকে 3 লাখ টাকা নিয়ে এক্ষুনি গণেশকে দিয়ে দে। হ্যাঁ ঠিক আছে। কেদার, তুই এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? কিছু না, ওই বন্ধুদের সাথে মাঠে এসেছিলাম, একটু দৌড়চ্ছিলাম, টাকা নিয়ে আসছি। মনে হচ্ছে খাবারে পুরো নুনের প্যাকেটটাই ঢেলে দিয়েছো। গীতা, গীতা তুই ঠিক আছিস? কেদার, তোর সাহস কি করে হলো আমার বোনের সঙ্গে এরকম ব্যবহার করার? কি ভাবিস তুই নিজেকে? আমার বোনের সঙ্গে তুই যা ইচ্ছে তাই করবি? হ্যাঁ, দেখলে দিদি, এই ট্যাক্সি ড্রাইভার আর ওর পরিবারকে বাড়িতে আনার কি নমুনা? যাদের যোগ্যতাই নিয়ে আমার জুতো ছোঁয়ার, আর সে আমার কলারে হাত দিয়েছে। বাহ দিদি, বেশ ভালো কাজ করলে তুমি। এ তুই কেমন কথা বলছিস কেদার? আমার মেয়ে আর আগে কি করে বুঝবে যে এরা এরকম কিছু করবে? গণেশ, ছাড়ো ওকে, আমি বলছি ছাড়ো ওকে। আর তুই, আমার তোর সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে, এক্ষুনি চল চল। তোর কোনো বুদ্ধি আছে নাকি? তুই কি করে ওই মেয়েটার গায়ে গরম ডাল ফেলে দিলি? যদি ও সত্যি পুড়ে যেত তাহলে, আর যদি কথাটা পুলিশের কানে পৌঁছতো তখন কি হতো? হ্যাঁ, কিচ্ছু হতো না, কারণ মিশ্রা পরিবারের ওয়ান্ডার উম্যান আমার মিষ্টি দিদি কোমল মিশ্র আছে তো সব ঠিক করার জন্য। তুমি গীতা আর ওর ফ্যামিলিকে কনভিন্স করতে পারো যাতে ও কিচ্ছু না করে, যেভাবে তুমি আমাকে কনভিন্স করেছিলে বিয়ে করার জন্য। তুই রাজি হয়েছিলিস কেন জানিস? কারণ আজ যা কিছু তোর কাছে আছে সবই আমার। আর তোকে বিয়ে দিয়েছি এই কারণে, কারণ তুই সব সময় কোনো না কোনো হোটেলে বা অন্য কোথাও মেয়েদের সঙ্গে সময় কাটাস। আপনি কি আমার মেয়েকে প্রাণে মারার জন্য বিয়ে দিয়ে এনেছিলেন? বলুন না। কিচ্ছু হবে না মা গীতার, আমার ভাইয়ের একটু মাথাটা গরম। আমি ওকে বুঝিয়েছি, এটাই ওর প্রথম এবং শেষ ভুল। মা, তুমি শাশুড়ি মাকে নিয়ে যাও। চলুন বেয়ান, আপনার বিশ্রাম প্রয়োজন, চলুন। তুমি না কেদারের খাওয়া দাওয়ার দিকে বিশেষ মনোযোগ দাও। আসলে কি বলো তো, সারা জীবন ধরে ও শুধু খেয়েছে আর ঘুমিয়েছে, এই দুটো জিনিসে ও কোনোদিনও কম্প্রোমাইজ করেনি। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? আচ্ছা চলো, একটা কাজ করা যাক। আমাদের না একটা ব্রেকের প্রয়োজন। আমরা সবাই নেক্সট সানডে একটা পিকনিকে যাই।
চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে একে অপরের পিছনে ছুটতে ছুটতে আমরা সবাই ক্লান্ত। তাই একটা আউটিং এ তো যাওয়াই যায়। সবাই মিলে বাইরে যাব আর খুব আনন্দ করব, আর ভালো সময় কাটালে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। এক মিনিট। হ্যাঁ অনিশা, বলো। গণেশ, গাড়ি থেকে আমার জুতোটা নিয়ে এসো তো। গীতা, একটু গিয়ে দেখে এসো তো ওয়াশরুম কোথায় আছে। যাও। গিয়ে একটু দেখ না গীতা কোথায়, অনেকক্ষণ হয়ে গেল এখনো এলো না। হ্যাঁ মা। 1 সেকেন্ড। মা, গীতাকে আমি দেখে আসছি। ঠিক আছে, তুই যা তাহলে। তুমি এই ময়লার খোসাগুলো সব ডাস্টবিনে ফেলে এসো। এক্সকিউজ মি ম্যাম, আপনি এই অ্যাড্রেসটা বলতে পারবেন? সরি, আমি জানি না। ম্যাম আপনি একবার দেখে তো নিন, আপনি না দেখেই না করে দিচ্ছেন। দেখুন না জায়গাটা যদি চিনতে পারেন। আরে না না, এরকম কোনো ব্যাপার নয়। আমি তো এখানে নতুন এসেছি, তাই আমার কোনো আইডিয়া ওকে নেই। ওকে ওকে। গীতা! কে ছিল যার সাথে তুমি কথা বলছিলে? কে ছিল? জানি না, তুই তো শুধু অ্যাড্রেস জিজ্ঞাসা করছিল। মিথ্যে বলছিস? সত্যি করে বল, কে ছিল? তোর প্রেমিক ছিল তো? কেদার, আমি জানি না, আমাকে বিশ্বাস বিশ্বাস করো। করবো তোর মতো মেয়েকে? দিদির মতো বোকা নই আমি, ভালো করে জানি তোদের যোগ্যতা কত দূর। মিথ্যে বলছিস আমাকে, মিথ্যে বলছিস। কেদার, ওঠ! আমার বোনের গায়ে হাত তোলার সাহস কি করে হলো তোর? দাঁড়া, না না, কোনো ব্যাপার না, কাজ দেখাচ্ছি হয়ে তোকে। যাবে। পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, হয়ে যাবে, আমি আমি বলছি তো। শেষ করে দেবো। আমার বোনের গায়ে হাত তোলা। Don't worry, we will handle that. Yeah. I'll just call you later. Yeah, bye. গণেশ! আমি বলছি ছাড়ো ওকে, ছাড়ো আমার ভাইকে, ছাড়ো ছাড়ো ছাড়ো। গীতা, চল খাবারটা খেয়ে নে। দাদা, আমি এই বিয়েটা করে খুব বড় ভুল করেছি। আরে না রে, এই বিয়েটাই আমাদের জীবনের জন্য সবচেয়ে ভালো ছিল। তুই ভাব, যদি এই বিয়েটা না হতো তাহলে মায়ের লিভার ট্রান্সপ্লান্ট কি করে হতো? হ্যাঁ, পাওনাদারের এত ঋণের বোঝা ছিল আমাদের, সেখান থেকে মুক্তি পেতাম কি করে? আর পণ না দিয়ে তোর বিয়েটা কোনো লম্পট না হলে বুড়োর সঙ্গে করাতে হতো। তো তাতে কি হয়েছে? কমপক্ষে একটা ভালো মনের মানুষ তো পেতাম। কেদারের মতো কঠোর মনের তো হতো না। আরে গীতা, সেটার কি গ্যারান্টি? হ্যাঁ, কে বলতে পারে সে এর থেকেও খারাপ হতো? আর আর এখানে অন্তত তোর সঙ্গে আমি তো আছি, তোর পাশে দাঁড়িয়ে আছি, লড়ছি তোর জন্য। আর বিশ্বাস কর, সারা জীবন লড়বো তোর জন্য। আর ওখানে তো কেউ থাকতো না। দেখ গীতা, আমরা এখানে একটা পরিবারের মতো থাকবো বলে এসেছি সারা জীবনের জন্য। আর যদি ফ্যামিলিতে এরকম কিছু হয়ও যেটা আমাদের পছন্দের নয়, তাহলে আমাদের শুধু ইগনোর করা উচিত। আমাদের দুজনের মার খাওয়াটাকে ইগনোর করতে হবে? না, আমাদের চেষ্টা করা উচিত যেন সেই পরিস্থিতি না আসে। দেখ, এতদিন যা হয়েছে সেটা হয়েছে, সেটা ভুলে যা।
আর একবার নতুন করে কেদারের সঙ্গে নতুন জীবন শুরু কর, নতুন করে। এতেই আমাদের সবার ভালো হবে। গীতা, গীতা কোথায় যাচ্ছিস? দাঁড়া। Good. Let me check. Let me check. And it's done. Congratulations, Ganesh Kumar, the CEO. এবার দেখো, সেদিন আর বেশি দূরে নয় যখন রাস্তা দিয়ে তোমার কোম্পানিজের গাড়ি দৌড়বে। থ্যাংক ইউ সো মাচ কোমল। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি। বলার কোনো প্রয়োজন নেই, তোমার এই 32টা দাঁতই সব বলে দিচ্ছে। বৌদি নমস্কার। আপনি যা জিনিসপত্র নিয়ে এসেছেন দিয়ে দিন আমাকে। বৌদি সব ঠিক আছে তো? মানে আমি বলতে চাইছিলাম। কেন? আপনার কি জানার দরকার? আপনি নিজের কাজটাকে দেখুন আগে, যান এখান থেকে। দেখুন বৌদি, আপনি আমায় ভুল বুঝছেন। আপনার যে কোনো সমস্যা অশান্তি আপনি আমায় বলতে পারেন, আমি সাহায্য করতে পারি আপনার। কি ব্যাপার মোহন, আজকাল তুমি নিজেই ডেলিভারি বয় হয়ে গেছো? বিজনেসে লস চলছে নাকি তোমার? আরে না কাকিমা, এরকম কোনো ব্যাপার না। আমি তো আপনাকে আগেই বলেছিলাম না, আমার ছেলেদের কাছে সময় থাকে না, আর আমিও বসে বসে বোর হয়ে যাই, তাই ভাবলাম আমি এসে দিয়ে যাই। আচ্ছা নমস্কার। এই মোহনের সঙ্গে তোমার চক্কর চলছে নাকি? হ্যাঁ, যে সব সময় জিনিস দেওয়ার অজুহাতে চলে আসে। দেখুন মা, আমরা গরিব হতে পারি কিন্তু সম্মান আছে। আপনি আমাকে এরকম ভাবে বারবার দোষারোপ এই! করবেন না। তুই আমার সঙ্গে তর্ক করছিস? হ্যাঁ, তুই আমাকে শেখাবি, আমাকে শেখাবি? হ্যাঁ, যে আমার কি করা উচিত আর কি করা উচিত না? হ্যাঁ, মা! মা! মা কি হয়েছে মা? মা, কি হয়েছে কি মা? হয়েছে তোমার? কি করে পড়ে গেলে? কি হয়েছে মা? কি হয়েছে আবার কি? এই এই মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি শুধু ওকে স্যুপ বানাতে বলেছিলাম, আর ও আমাকে বলল যে আমি কি আপনার বাবার চাকর নাকি? আমি বললাম যে মুখ সামলে কথা বলো, আর ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। গীতা, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি তোকে বুঝিয়েছিলাম না এই বাড়িতে কিভাবে থাকতে হবে। মায়ের কাছে ক্ষমা চাই এক্ষুনি। আমি কেন ক্ষমা চাইবো? দাদা, উনি মিথ্যা কথা বলছেন, আমি এমন কিছু করিনি ওনার সাথে। গীতা, খবরদার যদি আর একটাও কথা বলিস। গণেশ, তুই তোর বোনের সাথে এরকম করলি কি করে? আমি ওর সঙ্গে খারাপ কিছু করিনি মা, উল্টে ওকে বাঁচিয়েছি। যেভাবে ও শাশুড়ি মায়ের সঙ্গে অসভ্যতাম করেছে, ওনাকে মাটিতে ধাক্কা দিয়েছে, তুমি বুঝতে পারছো কি হতে পারতো? আমি ওকে ক্ষমা চাওয়ার জন্য বললাম, ও উল্টে আমার সঙ্গে তর্ক করছে। কেন করব না? আমার যখন কোনো ভুলই নয়, তাহলে আমি কেন ক্ষমা চাইবো? তুমি বদলে গেছো দাদা, তুমি কি করে দেখতে পাবে? আমি দল বদল করেছি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি দল বদল করেছি। আরে কেন বদলাবো না? এই পরিবার আমার মায়ের জীবন বাঁচিয়েছে।
পাওনাদারের অত্যাচার থেকে আমাকে মুক্তি দিয়েছে, আর একটা সামান্য ড্রাইভার থেকে আমাকে একটা কোম্পানির মালিক বানাতে যাচ্ছে। এই পরিবার, আমি না এদের সব উপকার মনে রেখেছি, আর তুই সব ভুলে গেলি। এরম ভাবে বলো না দাদা, আমার সব মনে আছে। ফুলসজ্জার রাতে সারা রাত আমার স্বামী আমাকে মেরেছে, এইটুকুতেই থেমেছিল না, গরম চায়ের মধ্যে আমার আঙ্গুল পুড়িয়ে দিয়েছে। তারপরেও গরম ডাল আমার গায়ের মধ্যে ছুঁড়ে ফেলেছে। যখন মন চেয়েছে তখনই আমার চুল ধরে মারধর করে। আমি কোনো কিছুই ভুলিনি দাদা। দেখ গীতা, আমার না তোর সঙ্গে তর্ক করার কোনো ইচ্ছে নেই, কিন্তু মা হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, আমি এই পরিবারের উপকার কোনো দিনও ভুলতে পারবো না। আর যদি বাড়িতে কোনো ছোটখাটো ঝামেলা হয়ে থাকে তাহলে প্লিজ অ্যাডজাস্ট করে নাও। তাহলে আমিও একটা কথা বলছি, এর পরেও যদি আমার সাথে খারাপ ব্যবহার হয়, তারপরে আমি কি করব আমি নিজেও জানি না। কেদার, কেদার, ছাড়ো। সরে যা এখান থেকে। মনে হচ্ছে রাস্তা ভুলে গেছিস। ঠিক আছে, তোদের রাস্তাটা দেখিয়েই দিচ্ছি। এই মাঝরাতে বাড়ির বাইরে কি করছেন আপনি? চলুন আমার সাথে, আপনাকে বাড়ি ছেড়ে দিচ্ছি, চলুন। না, আমি যাব না। যাবেন না? তাহলে কোথায় যাবেন আপনি? আমি জানি না, আমি যেখানেই যাই না কেন, কিন্তু ওই নরকে আর ফিরবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একটা কাজ করুন, আপনি আজকের রাতটা আমার বাড়ি চলুন, আর কালকে সকাল হতেই আপনি যেখানে যেতে চান সেখানে চলে যাবেন। ঠিক আছে, চলুন। বিশ্বাস করুন, আপনি যদি আমার কিছু করারই হতো তাহলে আমি এখানেই করতে পারতাম। গীতাকে বাইরে বের কর। ও তোমাদের সাথে যেতে চায় না। আসতে চাইছে না মানে? আমার বউ হয় ও। তো ও তো তোমার সম্পত্তি নয়। ও যখন বলেছে যাবে না তখন যাবে না। দেখ মোহন, অন্যের বউকে বাড়িতে রেখে তুই কিন্তু খুব ভুল কাজ করছিস। যদি আমি পুলিশকে ডাকি না তাহলে তুই। হ্যাঁ ডাকো। না না, আমি ডেকে নিচ্ছি। অন্তত ওরা এসে ওর আঘাতটা তো দেখুক। তুমি আর তোমার বাড়ির লোক মিলে কি কি করেছো ওর সাথে সেটা আগে সামনে আসুক, তারপর দেখছি কে কাকে গ্রেপ্তার করে। কেদার ভাই ভাই ভাই, এক মিনিট, একবার শুধু ওর সঙ্গে কথা বলতে দাও, আমি ওর দাদা। তুমি কি কি করেছো ওর সাথে সব বলেছো আমাকে। তাই ভালোই ভালোই তোমরা দুজন এখান থেকে চলে যাও, নইলে আমি সত্যিই পুলিশ ডাকবো। আরে একবার দেখা করে। আমি বললাম তো, যাও এখান থেকে। কেদার কেদার, ওই। কেদার। ঠিক আছে, ওকে। আমার তো ওই মেয়েটাকে আগে থেকেই সন্দেহ হয়েছিল। ওর আর ওই গ্রসারিওয়ালার নিশ্চয়ই কিছু চলছিল, সেই জন্যই তো জিনিস দেওয়ার জন্য নিজেই চলে আসতে বাড়িতে। দেখুন বেয়ান, আপনি এভাবে আমার মেয়ের নামে অপবাদ দেবেন না। অপবাদ? হ্যাঁ, আরে আপনার মেয়ে যা করেছে না, সবার সম্মান ও মাটিতে মিশিয়ে দিয়েছে।
আপনাদের সবার শাস্তি হওয়া উচিত। মা প্লিজ, তুমি আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। তাহলে কিভাবে কথা বলবে মা? হ্যাঁ, তোমার বোন আমাদের কোথাও আর মুখ দেখানোর উপায় রেখেছে? হ্যাঁ, কিন্তু না, ভুলটা তো আমারই হয়েছে, আমারই বোঝা উচিত ছিল। তোমরা আসলে যে ক্লাস বিলং করো তারা সম্মানের কোনো কিছুই আর বাকি রাখবে না। আরে কোনো বিষয় থাকলে বলতে পারতে, বসে সলভ করা যেত। দেখো গণেশ, যদি তুমি তোমার বোনকে ফিরিয়ে আনতে পারো তাহলে যে কোনো উপায় ওকে ফিরিয়ে আনো, না হলে যদি আমাদের আত্মসম্মানে লাগে না তাহলে আমরা তোমাদেরকে রাস্তার ফুটপাতেও থাকতে দেব না, বুঝেছো? দাদা, তুমি এখানে? গীতা চল আমার সঙ্গে। আমি যাব না। তুই যদি না চাস তাহলে সমস্ত কিছু শেষ হয়ে যাবে, গোলমাল হয়ে আরে যাবে। বেঁচে আছেই বা কি দাদা, সব তো শেষই হয়ে গেছে। না গীতা, এখনো বেঁচে আছে। ওটাই তো আমি তোকে বলার চেষ্টা করছি। আমার পুরো জীবন পড়ে আছে, আমার সব সব স্বপ্ন বেঁচে আছে, যেটা তোর জন্য ধ্বংস হতে চলেছে। তোকে যেতে হবে, আমি বললাম না তোকে যেতে হবে, চল। ছাড়ো দাদা, ছাড়ো। আহ! আজকের পর তুমি এখানে আসবে না, আর আমি তোমাকে আর কোনোদিনও রাখি পরাবো না। সম্পর্ক আমাদের সব শেষ। দাঁড়া, আমি বললাম না আমার সঙ্গে যেতে হবে, তোকে চল। আমি যাব না দাদা। আমি বললাম চল আমার সঙ্গে। আমি যাব না। আহ! যদি আমাদের আত্মসম্মানে লাগে না তাহলে আমরা তোমাদেরকে রাস্তার ফুটপাতেও থাকতে দেব না। গীতা, আমার সোনা, আমার সোনা মেয়ে।